আজকে খুব সংক্ষেপে কথা বলবো যে বাংলাদেশের দেওবন্দি তথা কওমি আলেমরা কেন পিছিয়ে রয়ে গেল রাজনৈতিকভাবে, এবং জামাত ইসলাম কেন বাংলাদেশে রাজনৈতিকভাবে এগিয়ে গেল। যদিও সামগ্রিকভাবে কওমি আলেমরাই এগিয়ে, টেকনাফ থেকে তেতুলিয়া কওমিদের যত মাদ্রাসা মসজিদ সমর্থন এবং জনসংখ্যা এই তুলনায় জামাত কিন্তু এত বেশি নয়, কিন্তু রাজনৈতিকভাবে জামাত এগিয়ে, কওমিরা পিছিয়ে। এই সংক্ষেপে এই ইতিহাসটা তুলে ধরবো। দেখেন, দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছে 1863 সালে, জামাত প্রতিষ্ঠা হয়েছে লাহোরে 1941 সালে। তাহলে জামাত প্রতিষ্ঠার আরো প্রায় 75 বছর আগে দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছে। এবং দেওবন্দ প্রতিষ্ঠার একটা মাইল ফলক ছিল, এরা ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে। এবং যখন দীর্ঘদিন ব্রিটিশরা শাসন করার পরে মুসলমানের ঐতিহ্য প্রায় শেষ হয়ে যাচ্ছে, তখন সেই প্রেক্ষাপটকে কেন্দ্র করে কাসেম নানতুই রহিমাহুল্লাহ দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেছে। এবং ওখান থেকে পুরা দক্ষিণ এশিয়াতেও ওনারা ছেয়ে গেছে ওনাদের নেটওয়ার্ক, এবং ওনারা সাকসেস হয়েছে ওনাদের মিশনে। ওনার দেওবন্দ প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল তাআল্লুক মা আল্লাহ ইলাই কালিমাতুল্লাহ ইত্তিবাই সুন্নাহ। ওনারা দেখিয়েছে দেওবন্দের সন্তান এরা জিহাদ করে আফগানে, মোল্লা মোহাম্মদ উমর দেওবন্দের সন্তান, তারা ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করে ফেলছে। আবার মুবাল্লিগে ইসলাম আল্লামা মৌলানা ইলিয়াস সাহেব তবলিগ প্রতিষ্ঠা করেছে, উনি দাওয়াত তবলিগের মাধ্যমে পুরা পৃথিবীতে দেওবন্দের ফোকাস। আবার বড় বড় মুহাদ্দিস উলামায়ে কেরাম মসজিদ মাদ্রাসা খানাকা পুরো দক্ষিণ এশিয়া ছেয়ে গেছে, আফ্রিকা থেকে একেবারে ভারত বাংলাদেশ পাকিস্তান সব জায়গায় দেওবন্দি মাদ্রাসা আছে। কিন্তু রাজনৈতিক দৃষ্টিকোণে বাংলাদেশে কওমি আলেমরা পিছিয়ে। দেখেন পাকিস্তানের রাজনৈতিক ইতিহাস, দেখেন পাকিস্তানে স্টিল নাও এই যে 2026 সাল 24-এ নির্বাচন হয়েছে, জামাত একটা সিটও পায় না, নির্বাচন করেছে। তবে জামাত আঞ্চলিকভাবে ওখানেও মোটামুটি তাদের নেটওয়ার্ক আছে, মোটামুটি তারা লোকালি তারা তাদের একটা তৎপরতা আছে। কিন্তু রাজনৈতিকভাবে উলামায়ে দেওবন্দ বা কওমি আলেমদেরকে তারা ডিঙ্গায় যেতে পারে নাই। ওখানে জিইউআই জমিয়ত উলামা ইসলাম পাকিস্তান ফজলুর রহমান ওনারা সংসদে বর্তমানে প্রায় 8টি সিট আছে, 8টি সিট কম না। মুত্তাহিদ কওমি মুভমেন্ট MQM মনে রাখবেন, এগুলো ইন্টারনেটে সার্চ করবেন, আমি মিথ্যা কোনো ইনফরমেশন দিচ্ছি কিনা। মুত্তাহিদ কওমি মুভমেন্ট প্রায় 20টার অধিক সিট আছে পাকিস্তান সংসদে। তাইলে কওমিদের একটা গ্রুপ 20-এর অধিক সিট আসন নিয়ে সংসদে আছে, আর একটা গ্রুপ 8টার অধিক সংসদে আছে। আর জামাত ইসলাম একটা সিটও পাকিস্তান সংসদে বর্তমানে নেই। তবে তারা আঞ্চলিকভাবে মোটামুটি শক্তিশালী, তারা কাজ করতেছে। ওখানে বেরলবিদের অনেক শক্তিশালী আছে, বেরলবিদেরও সিট আছে পাকিস্তান সংসদে, যারা আমাদের দেশে সুন্নি বলে বেদাতি বেরলবি, ওদেরও সিট আছে। তাইলে বাংলাদেশের অবস্থা উল্টা হয়ে গেছে। বাংলাদেশে দেখেন কওমিদের সিট সংসদে কয়টা আছে। এই বছর এই সরমুনায় একটা পাইছে, তারপরে মামুনুল হক সাহেবের খেলাফত মজলিস উনি জামাতের সাথে জুট হয়ে 2টা সিট পাইছে, মাত্র 3টা ধরেন বা 4টা 5টা ধরেন। কিন্তু জামাত অনেক বেশি সিট পেয়েছে, জামাত আগে এত সিট পাই নাই। এই বছরটা জামাতের জন্য অনেক বড় একটা টার্নিং পয়েন্ট ছিল। তারা অনেক বেশি সুযোগ পেয়ে এই বছর সংসদে অনেক অ্যাডভান্স হয়ে গেছে কওমিদের তুলনায়। এখানে মূল কারণটা কি? মূল কারণ দেখেন, কওমি আলেমরা পাকিস্তানে যেভাবে সুসংগঠিত এবং রাজনৈতিকভাবে তৎপর ছিল, বাংলাদেশের কওমি আলেমরা সেভাবে সুসংগঠিত এবং তৎপর ছিল না। এখানে অনেকগুলো কারণ আছে, এগুলো বিশ্লেষণ করলে অনেক লম্বা হবে। 1 নম্বর, কওমিদের মধ্যে একটা বাংলাদেশের কওমি আলেমদের মধ্যে সচেতন যুগ সচেতন কোন নেতৃত্ব ছিল না। জুনাইদ বাবুনগরী যদি আজকে থাকতো, মুহিবুল্লাহ বাবুনগরী আমির হেফাজত হয়েছে, উনি কিন্তু বুড়া মানুষ, যুগ সচেতন নয়, এগুলো অ্যান্ড্রয়েড সেট টেট এগুলো বুঝে না। তো উনার তত্ত্বাবধানে পুরা কওমি আলেম ঐক্যবদ্ধ হতে পারে নাই। যদি ইলেকশনের আগে কওমিরা যদি হেফাজতের তত্ত্বাবধানে ঐক্যবদ্ধ হয়ে এখন যেভাবে চেষ্টা করতেছে, একটা রাজনৈতিক দল দিত, ওখানে খেলাফতও থাকতো, মামুনুল হক সাহেবের সরমুনাইও থাকতো, ইসলামী ঐক্য জুটও থাকতো, শাখাওয়াত হোসেন রাজির বড় বড় কওমি দলগুলো ওখানে থাকতো, তখন ইলেকশন করতো এবং ইসলামী দল হিসেবে ওটাই সবচেয়ে বেশি বাংলাদেশে প্রভাব ফেলতো। তাইলে হয়তো এই বছরের ইলেকশনে কওমিদের 10-15টা সিট সংসদে যাইতো, জামাতের সাথে মোটামুটি হাড্ডে হাড্ডে লড়াই হতো। এখানে আরো অনেক কারণ আছে জামাত কেন বাংলাদেশে এগিয়ে গেছে, অথচ বাংলাদেশ 71 স্বাধীনতার সময় জামাত বিরোধিতা করছিল। ওখানে একটা মানে জামাতের মধ্যে বড় একটা ঠেক লাগিয়ে আছে, যুদ্ধ অপরাধী কিংবা স্বাধীনতা বিরোধী, এটা রাজনৈতিক দ্বন্দ্ব, ওদিকে আমি যাব না। তারপরেও জামাত কওমিদের চেয়ে এগিয়ে সংসদে। কেন? কওমিদের সমন্বয় নাই, পরস্পর খাদা চূড়াচুড়ি।
বর্তমানে দেখতেছেন না কয়দিন যাবত সরমুনাই এবং মামুনুল হক সাহেবের খেলাফত কত একজন আরেকজনকে আক্রমণ করতেছে। এতে কিন্তু এন্টি কৌমি, যারা কৌমিদের ভালোবাসে না, দেবন্দীদের ভালোবাসে না, তারা সবাই খুশি হচ্ছে, তারা মজা নিচ্ছে। তাই দুস্থ বুজুর্গ, আমাদের কৌমিপন্থীদেরকে আগে আমাদের সমন্বয় হতে হবে রাজনৈতিক ভাবে। গণতন্ত্র জায়েজ না জায়েজ ওই আলোচনা আমি করতেছি না। এটা কৌমিদের দৃষ্টিভঙ্গি হলো গণতন্ত্র আমরা শুকরের গুস্ত যেভাবে ঠেকাই পড়লে জায়েজ সেভাবে নিচ্ছি। কারণ কৌমিদের বিশাল অংশ গণতন্ত্রকে সাপোর্ট করে না এবং অগণতান্ত্রিক ভাবে তারা দেশে ক্ষমতায় গিয়ে দেখাইছে। আফগানের কৌমি ভার্সন, আফগানে যারা দেবন্দী ভার্সন আছে তারা অগণতান্ত্রিক ভাবে ক্ষমতায় গিয়ে দেখাইছে। এবং বাংলাদেশ পাকিস্তান এখানে গণতন্ত্র চর্চা আগে থেকে, এখানে হুট করে মানে আফগানিদের মতো জিহাদের চেষ্টা করলে হবে না। তাই উলামাদের একটা জমাত এখানে গণতান্ত্রিক ভাবে ইসলামকে শক্তিশালী বা ক্ষমতায় নেওয়ার চেষ্টা করতেছে। এটা ইজতিহাদি মশলা বা ওটা ভিন্ন আলোচনা, কিন্তু তারপরও চেষ্টা যেহেতু করতেছে, করলে ভালোভাবে করেন। কৌমিদের 10-12টা দল হবে কেন রাজনৈতিক ভাবে? এই জন্য কৌমিরা আজকে পিছিয়ে রয়ে গেছে, বাংলাদেশের জামাত ইসলাম এগিয়ে গেছে। যার কারণে কৌমি তরুণ মেধাবী যারা উঠতেছে, আলী হাসান ওসামা, ওরা কৌমির মধ্যে থেকে নিজেদের মেধা বিকাশ বা রাজনৈতিক কোনো পদ পদবি পেয়ে কাজ করার সুযোগ পাচ্ছে না, বিদায় তারা জামাতের দিকে ঝাঁপিয়ে পড়লো। এটা ভালো কিনা খারাপ এটা আমি আলোচনা করব না, এটা পরবর্তী সময়ে বলে দিবে। যার কারণে মামুনুল হক সাহেব জামাতের সাথে জুট করে ওদিক দিয়ে একটা সুযোগ পাওয়ার চেষ্টা করতেছে। সরমুনাইও জুট করেছিল, জুট ভেঙে গেছে। এই যে বাংলাদেশের কওমি আলেমরা রাজনৈতিক ভাবে অনেকটা দেউলিয়ার মতো, বাংলাদেশে যদি ফজলুর রহমানের মতো একজন বিচক্ষণ পাকিস্তানের রাজনীতিবিদ যেভাবে আছে কওমিদের ওরকম থাকতো, তাহলে এই বেহাল দশা হতো না। তবে কওমি আলেম বা দেওবন্দি আলেমরা সবচেয়ে বেশি বাংলাদেশে ইনফ্লুয়েন্সার, প্রভাবশালী। এটা কেন? দেওবন্দের উসিলাই, এটা বাংলাদেশি কওমি আলেমদের উসিলাই নয়। কারণ দেওবন্দের নেটওয়ার্কটাই দক্ষিণ এশিয়াতে সবচেয়ে বেশি শক্তিশালী, জামাতের চেয়ে অনেক বেশি শক্তিশালী। কারণ জামাত প্রতিষ্ঠা হয়েছে 1941 লাহোরে। দেওবন্দ আরো 1866, আরো 80 বছর 75 বছর আগে দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছে। এবং পরবর্তীতে যত আলেম ওলামা উঠেছে, আলিয়াত হোক কওমিত হোক, তাদের হাদিসের প্রায় সনদ দেওবন্দে গেছে। দেওবন্দরা এই উপমহাদেশে এলমের শ্বাস সবচেয়ে বেশি করেছে। তাই টেকনাফ থেকে তেতুলিয়া মসজিদ মাদ্রাসা দেওবন্দীদের যে গাটি নেটওয়ার্ক, এটা সবচেয়ে শক্তিশালী। বাকি অর্গানাইজিং নেই, সমন্বয় নাই, টুকুর রাজনৈতিক নেতৃত্ব নেই দেওবন্দীদের যে সবাইকে একত্রিত করে অগ্রসর করবে। এটা গণতান্ত্রিক ভাবে হোক অগণতান্ত্রিক ভাবে হোক, ঐক্যবদ্ধ যদি থাকতো কওমিরা অনেক বেশি অগ্রসর হতে পারতো। পাশাপাশি অর্থনৈতিক ভাবে বাংলাদেশের কওমি আলেমরা পিছিয়ে, পাকিস্তানের কওমি আলেমরা ব্যাংক করেছে। আল্লামা তৌফিক উসমানীর থিওরিতেই তো ইসলামী ব্যাংকগুলো চলতেছে। ওখানে ভাইসা কওমি আলেম ব্যাংক করেছে, হাসপাতাল করেছে। বাংলাদেশের কওমি আলেম অর্থনৈতিক ভাবে পিছিয়ে, ব্যাংক করে নাই, হাসপাতাল করে নাই। জামাত ইসলাম ব্যাংক করেছে, হাসপাতাল করেছে, তাদের ইঞ্জিনিয়ার আছে, ডাক্তার আছে। কওমিদের ডাক্তার ইঞ্জিনিয়ার নেই, আধুনিক শিক্ষা নেই কওমিদের, বাংলাদেশের কওমিদের। এগুলো কারণ কেন পিছিয়ে আছে? বাংলাদেশ সিলেবাসকে মডিফাই করা হয় নাই। পাকিস্তানের কওমি আলেমরা উর্দু ভালো করে জানে। পাকিস্তানের আলেম যখন একজন করাচি বিশ্ববিদ্যালয়ের টিচারের সাথে বসে, ওই আলেমের সাথে সে পারে না। কারণ পাকিস্তানের আলেম উর্দুও পারে, ইংলিশও পারে, আরবিও পারে। বাংলাদেশের হাটহাজারের উস্তাদ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচারের সাথে বসবে, ভালো করে বাংলাও বলতে পারে না, ইংলিশও বলতে পারে না। এদিক দিয়ে কওমি আলেমগুলো পিছিয়ে রয়ে গেছে। আমাদের বাংলা ভাষা, ইংলিশ ভাষা, উর্দু পড়েন, আরবি পড়েন, বাংলা ইংলিশ আপনাকে এক্সপার্ট হতে হবে যুগের সাথে তাল মিলাইয়ে চলতে গেলে। তখন তখন কওমি আলেমরা যদি সিলেবাস মডিফাই করতে পারে এবং সরকারের স্বীকৃতি নিতে পারে অথবা একটা সমন্বয় করতে পারে, তারাও তাইলে এগিয়ে যেতে পারবে।